তার আগের যে ডিভোর্সের হাজবেন্ড যে মোস্তাফিজুর রহমান রিফাত, তার সাথে আমি তাকে অনেকবারই হাতে নাতে ধরি। এখানে স্পাউস দেখেন, মোহাম্মদ নওশাদ হোসেন স্পাউস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে দুইটি নাম খুব পরিচিত, একটা হচ্ছে তাসনিম সারা, আরেকটা হচ্ছে রনি। তাসনিম সারা ইন্টারভিউ গতকাল আমরা নিয়েছিলাম, আজকে আমাদের সাথে আছে তাসনিম সারার হাজবেন্ড রনি ভাই। একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনি আপনার ওয়াইফকে মেরেছেন এবং সেটি অনেকটা অমানবিক। ঘটনাটা কি হয়েছিল আসলে? বিষয়টা হয়ে যাচ্ছে গেছে রোজার ঈদের চাঁদ রাতের ঘটনা। আমি তাকে তার আগের যে ডিভোর্সের হাজবেন্ড যে মোস্তাফিজুর রহমান রিফাত, তার সাথে আমি তাকে অনেকবারই বাহিরে ঘুরতে দেখি, হাতে নাতে ধরি, এবং তারা এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করতেছিল। তাদেরকে আমি অনেকবার সতর্ক করছি, বারবার বলছি যে তুমি তার সাথে যোগাযোগ করো না, কারণ তার সাথে যোগাযোগ করাটা তোমার জন্য ইসলামিক দৃষ্টিতে জায়েজ না, আর আমি ওটা মানে নিতে পারতেছি না। তো সে বারবারই তার আমার ছোটো বাচ্চাটাকে বাসায় রেখে রেখে সেই আগের হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা সে মানে কন্টিনিউ করতেছিল এবং বলতেছিল যে আমি আমার আগের বাচ্চার স্কুলে প্যারেন্টস মিটিং হয়, সেই জায়গায় যাই, আমার বাচ্চার ডক্টর দেখাইতে যাই, আমার বাচ্চা শপিংয়ের জন্য যাই। আমি তার বারবার বলতেছিলাম যে না, তুমি বাচ্চাকে দিবা, ঠিক আছে, তার বাবার অধিকার আছে তার বাচ্চাকে দেখার, কারণ সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করছি। সে অবশ্যই তার বাবার কাছে যাবে না কেন, কিন্তু সে তার বাবার কাছে যাবে তোমার মার সাথে, তোমার বোনের সাথে। তুমি কেন যাও? কারণ তোমার সাথে তার সম্পর্কটা তার ডিভোর্স হয়ে গেছে। এখন তুমি আমার ওয়াইফ, আমি তো চাবো না যে তুমি ডিভোর্সের যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে তুমি ঘোরাঘুরি করো। সে তারপরেও ধানমন্ডিতে যে উত্তরা সেন্ট্রাল পয়েন্ট ইউনাইটেড গ্রুপের যে মার্কেটটা, এই জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে তারা খায়, ঘোরাফেরা করে। বারবার আমি তাদেরকে না করছি, সতর্ক করছি। তো এর মধ্যে একদিন রোজা চলে আসে, রোজার মধ্যে বলি যে আমি বাসায় আসবো। ফট করে সে বলে যে আপনি বাসায় আসবেন না, ঠিক আছে, বাসায় আসবেন না। আপনার বাসায়? হ্যাঁ, আমার বাসায় আমাকে আসতে না বলে। খুবই খারাপ লাগতেছিল আমার যে আমার ওয়াইফ আমাকে বাসায় আসতে না বলে। তো চাঁদ রাতের দিন আর সহ্য করতে না পাইরা, যে চাঁদ রাতের আগের দিন তারা একসাথে গাড়ি দিয়ে বাসার থেকে বের হয়, তারা শপিং করে, তারা ঘোরাঘুরি করে। এর আগে 14-15 রোজাতে তারা ওই আগের হাজব্যান্ডের বাসা হলো 7 নম্বর সেক্টরে, আমার ওয়াইফ তার বাসায় যায় 2 দিন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এবং সেগুলো সবই আমি জানি। তার বারবার আমি নিষেধ করার পরও সে তার বাসায় যায়, বাইরে তো ঘোরাঘুরি করো, তার বাসায়ও যায়। তো এগুলো আমি একদমই নিতে পারতেছিলাম না। লাস্টে যখন তার বাসায় যে যায় সেটা আপনি কিভাবে জানেন? হ্যাঁ, এটা আমি আমি লোক মারফত জানছি, এবং তার বাসায় যে দারোয়ান আছে, দারোয়ানের কাছ থেকেও আমি জানতে পারছি, আমার বাসার দারোয়ানের কাছ থেকে আমি জানতে পারছি। এবং তার পিছনে আমার লোকও ছিল, কারণ আমার সত্যটা জানার দরকার ছিল যে সে যে আমার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, এটা সে কি আমার সাথে প্রতারণা করতেছে কিনা, ফ্রড করতেছে কিনা। সে তো 2 নৌকা পাওয়া দিয়ে চলতে পারে না। তো জিজ্ঞেস করলে বলে যে বাচ্চার জন্য গেছি। তো বাচ্চার জন্য তুমি তুই লোক নিয়ে ঘোরাফেরা করতে পারো না। হ্যাঁ, এবং এরকম কি আমার 1.5 মাসের 2 মাসের ছোটো বাচ্চাটারে তার মার কাছে বাসায় রাইখা সে ওই লোকের সাথে বেরোয় যায়। দুপুরে বেরোয়, সকাল দুপুরে 11-12টার দিকে বেরোয়, রাতের 12টা-1টার দিকে বাসায় আসে। দুধের বাচ্চাটাকে বাসায় ফেলা রেখা। তখন আমার অনেক খারাপ লাগে বিষয়টা। তো পুরো রমজান মাসটাই ইবাদতের মাস খুব কষ্টে কাটাইছি। তো যখন দেখলাম যে 28 রোজার দিন ওই লোক তাদের পুরো ফ্যামিলি নিয়েই তারা মার্কেটিংয়ে গেছে, মার্কেটিং করতেছে, খুব আনন্দ ফুর্তিতে আছে, আমার কথা তার খেয়ালই নাই। তো আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারিনি, আমি বাসায় যাই। এর মধ্যে আমার যাদের কথা বলছে যে আলামিন গুন্ডা, ইউনুস গুন্ডা, আলামিন কোনো গুন্ডাও না, ইউনুস কোনো গুন্ডাও না। তারা আমার কর্মচারী, এমপ্লয়ি, তারা কাজ করে, বাজার সদাই করে বাসায়। আমি যদি গুন্ডা মান্ডা নিয়ে হত্যার উদ্দেশ্যে বাসায় যাইতাম, তাহলে সে জীবিত কেন? সে যে দেখাইলো সে গালের মধ্যে কীভাবে ব্যথাটা পাইছে কেউই কিন্তু দেখে নাই, বাস্তব কিন্তু আমি সামনে ছিলাম। বাসায় যাই, তখন আলামিন ইউনুস আমার বলে যে দুটো কম্বলের অর্ডার মানে ছিল, ধোলাই করতে দিয়েছিল, এগুলো নিয়ে যেতে হবে ভাই বলছে বাসায়। তা বললাম তাহলে নিয়ে নে। তো ওরা 2টা কম্বল নেয়, আর আগের দিন মেসেজ দিয়ে কিছু সবজি চাইছিল। তো কিছু সবজি টবজি ওরা বাজার টাজার করে আমার সাথে, আমি তো আর নিব না। তা আমি সাথে উঠছি, ঘরে গেলাম, ওরা কম্বল দিল। এর মধ্যে দেখি ও মোবাইলের সাথে বসে আছে, মোবাইলটা বিছানার উপর। তো আমি যখনই তার মোবাইলে ধরতে যাই, সাথে সাথে মোবাইলটা থাপা দিয়ে নিয়ে যায়, মানে কাইরে নিয়ে যায় আমার কাছ থেকে। তো এক পর্যায়ে আমি বললাম এরকম করলা কেন? পরে সে তেরে আসে আমার দিকে যে কী হয়েছে জিনিসটা খারাপ লাগে যে মোবাইল তো, এটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো কোনো প্রাইভেসি নাই। আর এতদিন আমি মোবাইল ধরতে পারতাম, এই 1-1.5 মাসের গ্যাপে আমি মোবাইল ধরতে পারবো না, মানে কি এমন ধুয়ে গেল মোবাইল? মানে তার মানে হচ্ছে তারা ঘোরাঘুরি করছে, তাদের সাথে তাদের আবার ক্লোজ ছবি টবি আছে, এগুলো আমি দেখে ফেলাবো। বলে যা বেরো যান, ধাক্কা মারতে চায় আমার, ধাক্কা মারার মতোই হাত বুকের দিকে লাগার সাথে সাথে আমি তারে একটা থাপড় মারতে যাই। সে সইরা যায়, যখন সইরা যায় তার পাটা, থাপড়টা কিছুটা লাগে। এর মধ্যে তার পাটা আপনার ওই খাটের যে কর্নার, বক্স খাটের নিচে দিয়ে এরকম খালি জায়গা থাকে, হ্যাঁ, এই খাটের এর সাথে পাটা বাইজা যায়। এখানে সে ব্যাকচারে খুব ভালো করে সরে, তো বাইজা সে ঘুরা পইরা যায়। যে জায়গা পরে এই জায়গা টুল থাকে, একটা টুলের মতো, এই টুলটারে সেইভাবে মানে ধরতে নিয়ে, টুলটা তো ছোটো টুল, যখন ধরে সেটা ব্যালেন্সার রাখতে পারে না, ওই টুলের নিচে আবার এরকম
কাজ ফিটিং করা গ্লাসের মতো, টুলটা কাইতে পড়ার সাথে সাথে কাজ ভেঙে যায়, সে তখন সরাসরি পরে একদম চেহারার উপরেই পড়ে, চেহারার উপরে পড়ার সাথে সাথেই দেখলাম যে ব্লিডিং শুরু, নাকে বাড়ি খায়, চেহারা বাড়ি খায়, আর গ্লাস দিয়ে তার চেহারা কাটা যায়, তো ব্লিডিং শুরু হয়ে যায়। তো এর মধ্যে আমি তারা ধরতে যাওয়ার সাথে সাথে লাফায় উঠেছে, লাফায় উঠে সে চিল্লায় বাইরের দিকে বারান্দার দিকে যায় সে বলতে থাকে ডাকাত। যখনই দেয় ডাকাত তখন আমি চিন্তা করলাম যে মানুষ যেহেতু নিচের মানুষ আছে দৌড়ে আইসে, তারা তো একটা তাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আমার, তখন আমি দিক থেকে চলে আসি। তো এই ছিল ঘটনা। বাসায় তখন শুনি যে কিছুক্ষণ পর বাসায় পুলিশ আসছে, তখন চিন্তা করলাম যে অবশ্যই তারা মামলা করবে না, নিজের মামলা তো আমি অ্যারেস্ট হবে ঈদের সময়। তো আমি আর তাদের কাছে যাই না, তারা চিকিৎসা করে বাসায় আসে। তো বাসায় আসার পর থেকেই তারা আমার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তারাও যোগাযোগ করে এইভাবে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে বা আমি তারা ডিভোর্স দিয়ে দিব, এগুলো শর্ত তারা দিয়ে থাকে। কিন্তু আমি তারা ছাড়তে চাই না। আমি চিন্তা করি যে আমার ওয়াইফ, সে বাচ্চা আছে, তার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা যাই হয়েছে, যেটা মিউচুয়ালি আমি যেতে পারি, আমার সংসারটা যেন থাকে, কারণ আমি তো সংসার করার জন্য বাচ্চাটা নিচ্ছি। তো একটা টাইমে তারা দেখি যে না, তারা টাকা পয়সা চায়, 20 লাখ দিতে হবে, 30 লাখ দিতে হবে, 40 লাখ দিতে হবে, কখনো বলে 15-18 লাখ দিতে হবে, কাবিনের টাকা 5 লাখ, ট্রিটমেন্টের টাকা 13 লাখ, মিলে 18 লাখ, কখনো বলে 20 লাখ, কখনো বলে 25 লাখ, এক টাইমে এক কথা বলে। আমি চিন্তা করি যে না, তাদের সাথে আমি আর আপোষে যাব না, ঠিক আছে, টাকা পয়সা আমি তাদেরকে দিব না। তো তারা কি করে, মামলা দিয়ে দেয় প্রথমেই আইসেই, যখন টাকা পয়সা তাদের সাথে কয়েকটা দিন আমার টাকা নিয়ে কথাবার্তা হয়, টাকাতে আমি রাজি হই না, তারা আইসি আমার থানাতে যে একটা মামলা করে দেয় আমার নামে। আপনি বলছেন যে শুধু আপনি ধাক্কা দিয়েছিলেন, এছাড়া আর কোনো সেখানে মারধর হয় না? সে আমাকে দিয়েছে, আমি তার একটা থাপ্পড় দিতে গেছিলাম, কিন্তু থাপ্পড়টা এই থাপ্পড়টা থেকে সরে যেতে গিয়ে সে পড়ে গেছে। মানে এছাড়া আর কোনো মারামারি হয় না সেখানে? এখানে যদি আমি আসলে তার যে কথা বলছে, আমি তারা খুন করতে গেছি, আমি যদি আমার ওয়াইফকে খুন করতে যাবো, তাহলে তো আমি তারা খুন করেই আসতাম। আর আমি যদি যেভাবে গুন্ডা নিয়ে গেলে সে বাঁচে কীভাবে? যখন বাইরে যেত আপনি তার সাথে লোক দিয়ে দিতেন এবং তাকে বারান্দায় যেতে দিতেন না, এই বিষয়গুলো কখন থেকে শুরু হলো? রিফাত যখন 2-4 দিন গাড়ি নিয়ে বারান্দা দিয়ে দিক দিয়ে নিচ দিয়ে যায়, সে টাটা দেয়, সে তার সাথে ইশারা কথা বলে, সে বাসার নিচে আসে, ফোনে তার সাথে চোখাচোখি করে, গাড়ি নিয়ে আসে। যখন আমি বিষয়টা দেখলাম, তো তখন আমার খারাপ লাগলো যে তুমি আর, তখন বললাম যে বারান্দা যাওয়া না। সে একটা কমপ্লেন করেছে আপনার আগে 4টা বিয়ে হয়েছিল এবং আপনি কমপ্লেন করছেন তার আগে 4টা বিয়ে হয়েছিল। আসলে বিষয়টা আমার আগে 2টা বউ আছে, যাইনি সে আমাকে বিয়ে করছে, ঠিক আছে, আমি তো আমার মানে 3 নম্বর ওয়াইফ, ঠিক আছে। এখন আমার 3টা বউ থাকুক আর 4টা বউ থাকুক, আমার জন্য তো, ছেলেদের জন্য তো 3-4টা বিয়ে করা যায়, বৈধ, অবশ্যই বৈধ। তা আমি তো কোনো ইলিগাল কাজ করি না, বা আমি কোনো ওয়াইফকে ছাইরাই কিন্তু কোনো ওয়াইফকে বিয়ে করি না, যে প্রথম ওয়াইফকে ছেড়ে দ্বিতীয় ওয়াইফকে বিয়ে, দ্বিতীয় ওয়াইফকে ছেড়ে তৃতীয় বিয়ে, এরকম কিন্তু না। আমার সব ওয়াইফই কিন্তু স্টিল আছে, এবং কেউকে বাদ দিয়ে ডিভোর্স দিয়ে কিন্তু আমি বিয়ে করি নাই, সবাই প্রেজেন্ট আছে, স্টিল আছে, তারপর আমি বিয়ে করছি। সে প্রত্যেকটা হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তাদের কাবিনের টাকা নিয়ে তাদের কাছে গোল্ড স্বর্ণ নিয়ে তাদের নামে মামলা দিয়ে সে বিয়েগুলো করছে। প্রথমটা এটা তো উনি অস্বীকার করতেছেন। কেউ অস্বীকার করে? আমি যে পেপারস নিয়েছি ভাই, আমি কোনো আজকে যে কথাগুলো বলবো সব মুখে কোনো কথাই আমি আসলে আপনাদেরকে বলতে চাইতেছি না, কারণ মুখের কথার ভ্যালু এখন নাই। এই লোকটা হয়েছে মোহাম্মদ নওশাদ হোসেন, হ্যাঁ, উনি ইউএস প্রবাসী, এবং এই যে মোহাম্মদ নওশাদ হোসেনের সাথে যখন তার বিয়ে হয়েছে, তখন তার নাম ছিল তাসনিম সারা জিনাত, ঠিক আছে। তখন তার বয়স সে দেখাইছে 15 মার্চ 1989, ঠিক আছে। সেই হিসাবে তার বয়স হইতেছে এখন 36-37 মতো প্রায়। এবং এইটা হইতেছে নওশাদের সাথে তার যে পাসপোর্ট, এই পাসপোর্টের কপি, ঠিক আছে। দেখেন আপনি এখানে এই যে তাসনিম সারা জিনাত, এখানে স্পাউস দেখেন মোহাম্মদ নওশাদ হোসেন, এবং এই যে জায়গার মধ্যে যে একটা আপনার ফেসবুকে যে আপনার পোস্ট দিছে, সেই জায়গার মধ্যে কমেন্টস করছে উনি ওনার চাচার সাথে ওনার আগে 2টা বিয়ে হয়েছিল, ওনার চাচার সাথে, ওনার মামার সাথে ওনার প্রথম বিয়ে হয়, হ্যাঁ, এটা তার 3য় বিয়ে, ঠিক আছে। তো উনি বলতেছে যে ওনার আগে বিয়ে হয়নি, তো এই যে প্রমাণ, ঠিক আছে, এই যে স্পাউস নেম, দ্বিতীয় তার বিয়ে হইতেছে, আপনি দেখেন, দ্বিতীয় তার বিয়ে হইতেছে, এই যে এই ছেলের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান রিফাত, এই যে লোকের নাম আপনার, এটা তো মনে হয় স্বীকার করে, হ্যাঁ, এটা স্বীকার করে, এবং এটার সাথে 2বার বিয়ে হয়েছে, 2বার ডিভোর্স হয়েছে, এখন 3 নাম্বার আবার যেতেছে তার কাছেই, তারাকে নিয়েই তো সমস্যা। এই যে তার মেয়ে এবং সে, ঠিক আছে, এখানে সে তার ডেট অফ বার্থ দিছে 15/3/1996-তে, ওটার মধ্যে দিছে 89-এ, এটার মধ্যে দিছে 96-এ, তার মানে এখন তার বয়স দেখা যাচ্ছে 26-27, আর ওটার হিসেবে তার বয়স হয়েছে, এটার মধ্যে তার নাম হইতেছে, প্রথম হাজব্যান্ডের সাথে তার বিয়ে হয়েছে তাসনিম সারা জিনাত, এটার মধ্যে সে পাসপোর্ট করছে তাসনিম সারা প্রিয়া, যে স্পাউস হইতেছে মুস্তাফিজুর রহমান রিফাত। প্রথমটার মধ্যে তার নাম মোহাম্মদ নওশাদ হোসেন, দ্বিতীয়টার মধ্যে তার নাম হয়েছে মুস্তাফিজুর রহমান রিফাত। সে বলছে তার আমি কিছু দিইনি, বাচ্চা হওয়ার পরই তার আমি এই গিফটগুলা দিছি। আমার গিফটগুলা ছবি তুললাম, আলহামদুলিল্লাহ, লাভ ইউ, হ্যাঁ, এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমি লিখছি আলহামদুলিল্লাহ। তার আমি কিছুই দিই নেই বলতে, এগুলো কই থেকে আসলো? বলছেন বিয়ের সময় 10 ভরি গোল্ড দিবেন, বাবুর কথা শুনলে, মানে বাচ্চা পেটে আসলে 2 ভরি গোল্ড দিবেন। কি দিছেন? বাচ্চার
কথা শুই না 25,000 টাকার রিং ধরাইছেন তাও কিছু বলি নাই। এখানে এসে মানে ইন্ডিভিজুয়াল স্যার মানে কমপ্লেন। কিন্তু একটা বিষয় হচ্ছে এইটা যখন দর্শক দেখবে তারা এটা বলতে পারে যে এটা এডিটেড আমি আমার মোবাইল আছে, আমি সব দিব। আমি একটু আচ্ছা মোবাইল থেকে দেখবো, এটা মোবাইল থেকে আমি দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এডিট করবো কেন, এগুলো এডিটেড হবে কেন? আচ্ছা এটা হইতেছে এই যে সে আমাকে তালাক দিয়েছে 13 তারিখে, ঠিক আছে? সে আমাকে তালাক দিয়েছে 13 তারিখে। এটা কোন 13 তারিখ? এটা এই যে গেছে মাসের 13 তারিখে। সবচেয়ে আমি যে নিকানামা কাবিন নামার মধ্যে 18 নম্বর কলামের যেই অথরিটিতে সে আমাকে ডিভোর্স দিয়েছে, 18 নম্বর কলামে আমি কিন্তু টোটালি আমি তাকে এই পাওয়ার দেই নাই যে সে আমাকে ডিভোর্স দিতে পারে, এই পাওয়ারেই আমি তাকে দিই নাই। কিন্তু তারপরও সে আমাকে ডিভোর্স দিয়েছে, কারণ সে রিফাতের কাছে যাবে। সে বলছে যে সে আমাকে 2 বউ জানা বিয়ে করে নাই, সে আমাকে 2 বউ, আমার বউ আছে এটা সে জানতো না, সব দোষ আমার। 2 বউ জেনে কেন বিয়ে করছি, দোষ আমার। এইটা কবে এই চ্যাটিংটা? এগুলা 150 আছে আমার কাছে, আমি আপনি চাইলাম সবে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে এগুলো, ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে এগুলো এভিডেন্স। আমি কি এটা ও দেখবে না এগুলো, ও জানে যে আমি কোনো ভুয়া এভিডেন্স লেহেন আসবো না, কারণ ভুয়াবাজি করে আমার অভ্যাস নেই, ভুয়াবাজি করে ওদের অভ্যাস। একটা চক্র, তারা বিয়ে করে মানুষের কাছ থেকে কাবিন নিয়ে মানুষের কাছ থেকে মনে করেন বিভিন্নভাবে ছেলেদেরকে হেনস্থা করে বেড়ায়। এবং আগে যে নওশাদ হোসেনের কাছ থেকে সে 12-13 ভরি গোল্ড নিয়েছে, এবং আমার কাছে রেকর্ডিং পর্যন্ত আছে। আমি রেকর্ডিং তো গণমাধ্যম, প্রত্যেকটা গণমাধ্যমে দিব। নিয়ে গেছে থেকে আর কাবিন নামার টাকা 5 লাখ না কত করে আসলো আর করেন কাহিনী সনদ নিয়ে গেছে পরে আমিও সে আমাকে ডাইরেক্টলি লিখছে যে আপনি আপনার 2 বউকে ডিভোর্স দিয়ে দেন। সে এখন লিখছে বলেন কোন বউকে ভালোবাসেন? আমি লিখছি তোমাকে ভালোবাসি বউ, বাস শুধু তোমাকে ভালোবাসি। মানে আমার তারে যেহেতু রাগ করতেছে বিষয়টা নিয়ে, আমি তার তো বুঝাইতে হবে যে আমি তোমার ভালোবাসি। তখন সে লিখছে আপনি আপনার 2 বউকে ডিভোর্স দিয়ে দেন, দিবেন? আমি লিখছি ওকে বউ। তার মানে সে আসছে আমার 2 বউ। আপনি এখানে ডিভোর্স দেওয়ার বিষয়টা রাজি হয়ে গেলেন? না রাজি, আমি তো রাজি হতে মানে এটা জাস্ট তারে আমি সান্ত্বনা দিছি, মানে মজার মতো ওকে বউ, সান্ত্বনা দেওয়ার জন্য। ওকে বউ, আমার ওই 2 ঘরে তো 7টা বাচ্চা আছে, তো 7টা বাচ্চারে মানে আমি তার কথা ফালাই দিব, তারই তো আমি ছাড়তে চাইনি। আমি তার ডিভোর্স দিচ্ছি, আমি কোনো বউ আমি কারো ডিভোর্স দিয়ে অভ্যস্ত না। যাদেরকে বিয়ে করছি তার সবাই আমার লাইফে আছে, এবং সে 3-4 যাই বলছে আমার লাইফে যারাই আছে আলহামদুলিল্লাহ আমার বউ হিসেবে আছে, আমি কেউ ডিভোর্স করিনি। সে রিং চাইছে, আমি তাকে রিং দিছি, এটা নিবো, আমি তারা দিয়ে দিছি ইনশাল্লাহ। বলছে আরেকটা জামা নিছি, অর্ডার করছি আমি। এগুলো জুতা তো মানে দেয়াটাই আপনার দায়িত্বের মধ্যে পড়ছে 100%। কটা জুতা দেওয়া দায়িত্বের মধ্যে পড়ছে, মানে আপনি জুতার কারখানা দিয়ে দিবেন, আপনার জামার কারখানা দিয়ে দিবেন, একটা মানুষের যতটুকু নিট ততটুকু দিবেন। আপনার সংসার যারা চালান তারা একটা মানুষের চাহিদা পুরা করবে, বেসিক চাহিদা যেটা। এখন যদি অতিরিক্ত সে যদি কিছু চায়, যেন তার দরকার ধরেন আপনার 10 টাকা, আমি যদি তার টাকা যদি 10,000 টাকা দিই, এটা তো হইলো না। আর আমি আমার অন্য ওয়াইফদের কী এবার চালাই, ঠিক আছে? সে তো যেটা জানে যে এর মানে এই না যে আমি একটা ওয়াইফের একটা বা একটার বেশি 2টা বা 2টার বেশি 3টা জামা দিতে পারবো না। সে আমার দোকান থেকে প্রচুর জামা কাপড় নিছে, আমার অফিস থেকে পর্যন্ত নিয়ে আসে গাউন টাউন জামা কাপড় নিয়ে আসছে। তারা আমি কোনোদিন জামা কাপড়ের ব্যাপারে নিষেধ করিনি, বরঞ্চ আমি তারা বলছি যে অপচয় করো না, কোনো কিছু অ্যাক্সেস ভালো না। তোমার যেখানে 2টা লাগে তুমি 2টা নাও, 3টা লাগে 3টা নাও, তুমি 5টা 10টা 20টা নিবা, এটা নিয়ে শুধু ফালা রেখে কী লাভ? তো এর জন্য বলা হয়েছে, এখন সে আমার কাছে জুতা চাইছে, তার যদি আগে 5টা জুতা থাকে তাহলে সে কি সেটা নিয়ে ফালা রাখবে, ঠিক আছে? সে বলছে আমি তারা কাবিনের টাকা দিই। এই যে তার মা স্পষ্ট দেখেন, তার মার হাতে আমি কাবিনের টাকা দিয়েছি। কিছু কাবিনের টাকা বকেয়া আছে, এই ছবিটা কি আপনাদের বিয়ের সময় তোলা ছিল? তার মা পেয়েছেন, তার মামা পেয়েছেন, তার বোন পেয়েছেন। কাবিনের টাকা দিচ্ছেন, সেই ছবি কাবিনের টাকা দিচ্ছেন। এই ছবিটা মানে তোলার কারণ কি, মানে প্রমাণ রাখার জন্য শুধু এরকম? মানে বিষয়টা হচ্ছে আসলে কাবিনের টাকা এগুলো আসলে সব মনে করেন যে একজন আরেকজনকে এখন কিছু খাওয়াই দিতে গেলেও ভাই ছবি ওঠায়, একটা ছোট্ট মিষ্টি খাওয়াই দিব, এটা ছবি ওঠানোর কোনো প্রয়োজন না, এটা কোনো এভিডেন্সের ভিতরে পড়ে না। মানুষ জাস্ট শখ করে ওঠায় আমি বিয়ে করছি, বিয়ের একটা এভিডেন্স হিসেবে যে আমি কাবি মোহরানা দিয়ে আমার ওয়াইফকে বিয়ে করছি, সেই হিসেবে আমি আজকে যে এই ছবিটা যদি আমি না উঠাইতাম আপনাদেরকে দেখাইতে পারতাম। কত টাকা শোধ করেছিলেন? এখানে আমি তারা 50,000 টাকা দিচ্ছি, বাকি টাকা পাবে। আর স্বর্ণের দিয়ে কিছু মোহরানা কাটাইছিলাম, সেটা যদি আমি বাদও দিই সে আমার বাকি টাকা পাবে, আমার টাকা পাবে, সে কিছু মোহরানা টাকা পাবে, হিসাব কিতাব তো নিয়ে বসি নাই। আপনি যে বিষয়গুলো দেখালেন এইগুলার একটু আপনার মোবাইল থেকে দেখানো সম্ভব কিনা হোয়াটসঅ্যাপে? এগুলো তো অনেক পার্সোনাল ছবি আছে, এই ছবিগুলো যদি আবার আপনাদের সামনে চলে আসে, আমার তো মানুষ কমেন্টস করতে ছাড়ে না, ঠিক আছে? আমি এখন এটা গণমাধ্যমের সামনে আমার মোবাইলের ওই বিষয়টা আমি ওপেন করবো না, কারণ তার সাথে আমার অনেক ক্লোজ ছবি আছে, কারণ হাজব্যান্ড ওয়াইফ ক্লোজ থাকে, একসময় দেখা যাক গেলো খাওয়াই দিতেছি, ধরে রাখতেছি বা ধরে ছবি উঠাইছি, এগুলো আমি এখানে ফ্লাশ করবো না। কিন্তু আপনার ভাষার মতো এগুলো হচ্ছে একদম আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো কিছু ছবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আপনার যদি সন্দেহ থাকতো আগের হাজব্যান্ডের সাথে,
আপনি তাকে ডিভোর্স করে দিতে পারতেন, হাত তোলার বিষয়টা? হাতটা আমি তুলিনি, আমি একবারও আমি গণমাধ্যমে বলি না যে আমি তার উপর হাত তুলছি। সেটা তার সাথে একটা ধাক্কাধাক্কি ধস্তাধস্তির সময় সে আমি তারকে আমি একটা চটকানা থাপড় মারতে গেছি, কিন্তু থাপড় তো ভালো করে লাগে নাই। সেই ব্যাগের যখন ছুঁড়ে যেতে নিছে তখন সে খারাপ সাথে বাইচে পড়ে গেছে। আপনাদের সন্তান কার কাছে আছে? আপনার সন্তান যে? আমার সন্তান তার কাছে আছে। আর সবচেয়ে লজ্জার বিষয়টা হচ্ছে আজকে 8-10 মাস ধরে সে আমার বাচ্চারা দেখতে দেয় না। আর আমি বাসার নিচে আসলে ওই দিনে যে বাচ্চারা দেখতে, সে একদিনও তার মায়া হইল না যে সে বাচ্চারা সে আমার কোলে দেয়। এবং 10 মার্চে আমার বাচ্চারা আটকে রাখছে। আমার বুকে কতটুকু ব্যথা, কতটুকু খারাপ আমার লাগে আমি ব্যক্তিগতভাবে বুঝি। বা তারা যে আমি আলাদা বাসা নিয়ে দিব সেই কথাও কিন্তু তার সাথে আমার হয়নি। তার সাথে সে তার বাসায় 2 বছর থাকবে এই কথা বলেই কিন্তু সে আমাকে বিয়ে করছিল। বাট তার 1-2 মাস যাওয়ার সাথে সাথে তার মার সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে সে একসময় বলে না আমি এই বাসা থাকবো না, আপনি আমাকে আলাদা বাসা নিয়ে দেন। তো আমি পরে বাধ্য হয়ে যেহেতু বিয়ে করে ফেলেছি তার আলাদা বাসা নিয়ে দিই, এবং সেই বাসায়ও তার মা বোন নিয়ে এসে ওঠে। ওনার যে আগের যে হাজবেন্ড, তাদের সাথে আপনার কোনো সময় কথা হয়েছিল? হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে। তার সাথে কথা হয়েছে কার সাথে? মানে লাস্ট যে হাজবেন্ড আপনি বললেন রিফাত, তার সাথে? তার সাথে আমি যখন সেন্ট্রাল পয়েন্টে তাকে ধরি, এয়ারপোর্ট সেন্ট্রাল পয়েন্ট ইউনাইটেড গ্রুপের যে মার্কেটটা তার টপ ফ্লোরে ফুট করে আমি তার হাতে নাতে ধরি। আমার বাচ্চাও ছিল ওই জায়গায়, তারা বসে খাওয়া দাওয়া করতেছিল, আমি গেছিলাম। তো সে আমার কাছে সেদিন সরি টরি বলে, সে খুব রিকোয়েস্ট করে, নাহলে আমি হয়তো আরও উত্তেজিত হয়ে তার সাথে আমার হাতাহাতি হয়ে যেত, সিনকেট হইতো। কিন্তু পরবর্তী সে বলে যে না ভাই ঠান্ডা হন, বসেন, আমি ভুল করছি, আমার আসা উচিত হয় নাই, ঠিক আছে, সে আপনারই আছে, আপনারই থাকবে, সে আপনাকে ভালোবাসে, যাই হয়েছে আপনাদের মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং মানে আপনার ঠিক করে নেন। আমি বললাম তাহলে আপনি আমার ওয়াইফে নিয়ে আসেন কেন? পরে সে আমাকে বললো যে এটা ভুলে গেছে, আজকের পর আর কোনো দিন হবে না, আমি আসলে আমার বাচ্চাকে দেখতে আসছিলাম। আমি বললাম বাচ্চা দেখতে আসছে, আপনি তো ওর মাও তো আপনাকে বাচ্চা নিয়ে আসতে পারতো, ওর বোন তো নিয়ে আসতে পারতো, আপনি আমার বউরে কেন আনেন? তো সে ওদিনে মাপটাপ চাই গেছে, আজকের পরে যদি কোনো দিন দেখেন, আপনি নিজের হাতে বিচার করেন। আর সবচেয়ে বড় প্রবলেম রয়েছে কি ভাই, এখানে ও দেখছে যে ওই লোকের সাথে তার লাইফটা একটু ওয়েস্টার্ন লাইফ এবং খোলামেলা সে জীবনযাপন করতে পারে। ওই জায়গায় গেলে সে যেখানে খুশি সেখানে যেতে পারে। ওই লোকের সাথে সে 10টা ছেলে ফ্রেন্ড মেনটেন করতে পারে। কারণ আমার কাছে গেলে তো 5,000-10,000 ছেলে ফ্রেন্ড দিয়ে ফেসবুক চালাতে পারবে না। উনি যখন বের হতো বাইরে, আপনি 2জন সাথে দিয়ে দিতেন? হ্যাঁ, 2জন সাথে দিই, একজন সাথে দিতাম। কেন দিতাম? কারণ আমার ওয়াইফের সেফটির জন্য দিতাম। চাইতাম যে একটা লোক সবসময় তার সাথে থাকতাম, তারা তো আমি ভালোবাসি। আর আপনি আপনার ওয়াইফের সাথে একজন লোক বাইরে গেলে দিয়ে দিলে এটা আপনার ওয়াইফ খুশি হবে, ঠিক আছে? কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি থাকে না। এটা কোনো প্রাইভেসির কিছু না যে আমি তার প্রাইভেসি নষ্ট করতেছি। আমার ওয়াইফের সাথে একজন দিয়ে দিব, সে ব্যাগ ক্যারি করবে, সে তার সাথে থাকবে, এটা তার সেফটি। এখন সে ওই যে বাইরে গেলে যাচ্ছে আরেক লোকের সাথে দেখা করবে, আরেক লোকের সাথে রেস্টুরেন্টে খাবে, এটা তার প্রবলেম যে সে আরেক জায়গায় উল্টাপাল্টা চলবে দেখে তার এটার আপত্তিকর মনে হয়েছে। লাস্টে যখন সে এগুলো নিয়ে খারাপ মাইন্ড করতেছিল, আমি লাস্টে লোক পাঠানো বন্ধ করে দিয়েছি। কিন্তু লোক পাঠানো বন্ধ করার রেজাল্ট আমি পাইলাম কি, ওই ছেলের সাথে ঠিকই কিন্তু সে র্যান্ডম ঘুরলো, তার বাসায়ও গেল, তার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলো। আপনাদের সাথে মূলত পরিচয়টা কিভাবে? ও আমার দোকানে লাইভ করতো, ঠিক আছে, সেই থেকে তার সাথে আমার পরিচয়। আপনি যখন তাসনিম সারাকে বিয়ে করেন, আপনার পূর্ববর্তী যে ওয়াইফ, তাদের সম্মতি ছিল? সম্মতির আসলে বিষয়টা না, তারা বিষয়টা সম্মতি দিয়ে আমাকে বিয়ে করাইছে বিষয়টা এরকম না। আমি তাদের কাছে কেউই মানে জিজ্ঞেস করিনি যে আমি পরে বিয়ে করতেছি, তো আমি সম্মতি নিছি, এটা আমি বলবো না। ডিভোর্সের পরে বাচ্চার যে কার কাছে থাকবে এই বিষয়ে নিশ্চয়ই আইনের একটা বিষয় আছে, আপনি কি আইনের কোনো হস্তক্ষেপ যদি নিয়েছেন? সে আমার কাছে আপোষ না দেয় তাহলে আমি কোর্টে মামলা করব। গতকাল আমরা যখন তাসনিম সারার সাথে কথা বলছিলাম, উনি একটা অভিযোগ আপনার নামে করলেন যে ওনার পিতার ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাট বিক্রি করে আপনি আপনার বিজনেস স্টাবলিশ করতে চেয়েছেন। যে ফ্ল্যাটটার কথা ও উল্লেখ করছে, এটা 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 তার সে নিজে একটা মানে নিজের জালে ফাঁসে গেল আর কি। এই যে ফ্ল্যাটটা এটা যে এটার একটা ডকুমেন্টসে দেখাতে পারবে। দ্বিতীয় হইলো যে বাড়িটা মধ্যে ওরা থাকে 4 তলায়, এই বাড়িটার যে ল্যান্ডলর্ড, জায়গার যে মালিক, হ্যাঁ, এই জায়গার মালিকের কাছ থেকে ওর বাবা বিল্ডার্স হিসাবে, ওর বাবা ছিল বিল্ডার্স, ওর বাবা 60-40-তে এই বাড়িটা নেয়, মানে বিল্ডিংটা করার জন্য নেয়। তো 60-40-তে তো 2 বছরের চুক্তি থাকে, 2 বছরের মধ্যে কমপ্লিট করবো। ওর বাবা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে নাই, জায়গার মালিক মামলা করেছে তাদের নামে। তো মামলা আজকে 10-12 বছর ধরে কোর্টে চলতেছে। এই বিল্ডিংয়ের যে 5-6 তলা এটা এখনও খালি পড়ে আছে, এবং যে বিবাহ পাশে দখল করে নিছে। এই যে 4 তলার যে ফ্ল্যাটটা, এটার মালিকই তো ওরা না। এটার মালিক যদি ওরা হয়, আপনারা যেই বিচার করবেন সেই বিচার মেনে নেবেন। আপনি বলছেন যে ওই ফ্ল্যাট ওখানে নাই? এই ফ্ল্যাট অন না, কার সেটা? এই ফ্ল্যাট ল্যান্ডলর্ডের, যে জায়গার মালিক, তার জায়গার মালিক মামলা করে রাখছে। যদি তারা মামলায় কোনোদিন জিতে হয়তো তখন যায় তারা এই ফ্ল্যাট পাবে। যেই ফ্ল্যাটের মালিকই ওরা না, এটা আমি জানি, ওই ফ্ল্যাট বিক্রি করে কীভাবে সে আমার টাকা দিব? এই ফ্ল্যাট ওনার নাম মানলাম, কিন্তু আপনি কি টাকা চেয়েছিলেন কিনা? প্রশ্নই আসে না। দেখো আপনার ভাই ফকিরের কাছে ভিক্ষা চায় ভাই, ও নিজেই তো সবসময় চাওয়ার উপর থাকে, ওর কাছে আমি চামো কি?